কত টাকা খরচ আমি দিয়ে দেব, আপনারা রিং বসিয়ে দেন, পুরো খরচ আমি দেব। টাকার অভাবে যখন এক ছেলে বাবার ট্রিটমেন্ট করতে পারছিলেন না, তামিম ঠিক এমনি করে পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। আর লকডাউনের ওই ভয়াবহ সময়টার কথা মনে আছে, যখন প্রতি মুহূর্তে জেগে বসেছিল প্রিয়জন হারানোর শঙ্কা, ক্ষণে ক্ষণে বুকে খামচে ধরতো একটা ভয়, এই বুঝে পাশের কেউ চলে গেল। ঠিক সেই সময়টায় মনটাকে খানিকটা শান্ত করতে কিংবা সাহস দিতে তামিম ইকবাল হাজির হয়েছিলেন তার লাইভ আড্ডা নিয়ে। মাশরাফি, মুশফিক, রোহিত, কোহলি, কেন উইলিয়ামসন, দেশ বিদেশের সাবেক বর্তমান ক্রিকেটারদের এনে গল্পে মাতিয়ে অল্প সময়ের জন্য হলেও মানুষকে করোনার ভয়াবহতা ভুলিয়ে দেওয়ার চেষ্টা। সেই সময়টা যখন কাজ হারিয়ে নিঃস্ব অনেকেই, তামিম পাশে দাঁড়িয়েছিলেন নিজের সবটা উজাড় করে। আর এই যে ঈদ আসছে, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষদের ঈদটা যেন খানিকটা হলেও স্বস্তির হয়, সে ব্যবস্থাও কিন্তু করে দেওয়ার চেষ্টা করেন খান সাহেব। কলিজাওয়ালা খান, এই নামটা তো আর এমনি এমনি লোকে ডাকে না, অথচ নিয়তি সেই তামিমকে পৌঁছে দিয়েছিল জমের দুয়ারে। সবার হৃদয় জয় করা তামিমের হৃদয়ে বাসা বেঁধেছে অসুখ, অথচ কেউ টের পেল না। কি হলো তামিমের? কেমন আছেন তামিম? কেন এতটা অসুস্থ হয়ে পড়লেন? সব কিছু নিয়ে কথা বলতে আপনাদের সাথে আছে আমি কোহিনুর কণা, আর আমার সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দীপ চৌধুরী। দীপ চৌধুরী, স্বাগত। আমরা তামিমকে নিয়েই কথা বলতে চাই। একজন অ্যাথলিট কিভাবে এতটা অসুস্থ হয়ে গেলেন, বা কি হলো, সোমবার দিনটা আসলে কেমন ছিল তামিমের জীবনে, সব কিছু নিয়ে কথা বলবো। তার আগে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, সেটা দেখে আসতে চাই। দর্শক, তামিমের সোমবার আসলে কি হয়ে গেল, সকাল থেকে নিয়ে রাত অবধি সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই, জানতে চাই। একটা প্রতিবেদন আছে, সেটা একটু দেখতে চাই। সোমবার সকালেও কে জানতো সাভারের এই কেপিজে হাসপাতাল কয়েক মুহূর্ত পর হয়ে উঠবে দেশের আলোচনার কেন্দ্র। সাধারণ মানুষ আর গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এসে হাজির হবে মুশফিক রিয়াদের মতো সুপারস্টার। কে জানতো ঢাকা প্রিমিয়ার লিগের ঢাক ঢোলের মাঝে প্রায় মিনিট 20 মতো থেমে যাবে তামিমের হৃদযন্ত্র। ঢোকার পর আমরা যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তামিমের কাছে গেলাম, তামিম ইকবাল মানে একেবারেই অচেতন, কোনো প্রকার রেসপন্স নাই, কোনো কিছু নাই। হেলিকপ্টারে আমরা তুলবো কি তুলবো না, নাকি আবার এই হসপিটালে ব্যাক করব, কারণ ও অচেতন, পালস নাই, মুখ দিয়ে ফেনা পড়তেছে, ডালিম তো প্রচণ্ড পাঞ্চ করতেছে বুকের মধ্যে, ডাক্তার করতেছে। বিকেএসপিতে যেই অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী, এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন যে সেই তামিম ইকবাল খান এখনও হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে। কিছুটা স্বস্তির অবকাশ আছে বটে, তবে দিনটা যে মোটেও স্বস্তির ছিল না। সোমবার সকালের সাথে বছরের বাকি দিনের পার্থক্য তেমন নেই। মোহামেডানের ক্যাপ্টেন তামিম যথারীতি টস করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে, তবে বুকে ব্যথা ছিল, গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছেন। অবশ্য ব্যাপারটা যে তার চেয়েও ভয়ঙ্কর সেটা আজ করতে পেরেছেন। ড্রেসিং রুমে টিম অফিসিয়ালকে সেটা জানিয়েছেন। নিজ উদ্যোগেই নিজের গাড়িতে চড়ে গেছেন পার্শ্ববর্তী হাসপাতালে। কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা গড়ায় খারাপের দিকে। খেলাযোগ জানতে পারে অচেতন হওয়ার আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম, নিজেই দিয়েছিলেন কল। দ্বিতীয়বার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের নিতে হয় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাইরে উৎকণ্ঠিত বাকিদের রেখে কেপিজে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভেতরে চলেছে জমে মানুষের টানাটানি। 20 মিনিটেরও বেশি সময় ধরে চলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। দেয়া হয় 3 বার ডিসি শক, তারপরেই রেসপন্স করতে শুরু করে হার্ট। ফিরে আসেন তামিম। চিকিৎসা শাস্ত্রে এটা বিরল না বলে উপায় নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এ যাত্রায় জিতলেন জাত চ্যাম্পিয়ন মিস্টার খান। করোনারি এনজিওগ্রামে তামিমের হার্টে ধরা পড়ে একটা ব্লক। পরিষ্কার হয় আসল বিষয়টি। রিং পরাতে দেরি করেননি চিকিৎসকরা। সবশেষ আপডেট, জ্ঞান ফিরেছে তামিমের। কথা বলছেন মা, স্ত্রী আয়শা এবং ডাক্তারদের সাথেও। সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে, তবে শঙ্কা মুক্ত নন, বিশেষ করে আগামী 24 ঘন্টা। কর্তৃপক্ষ 24 ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু যে ভাইটাল সাইন্স অথবা অন্যান্য যে প্যারামিটারসগুলি আছে সেগুলি যথেষ্ট উন্নত লক্ষ্য করছি। কনসিয়াসনেস রিগেইন করেছে, তো আমরা খুবই আশাবাদী যে আগামী একদিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর
সার্বিক অবস্থাটা কি সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা চেনেন তারা জানেন এটুকু পথ যখন ফিরে এসেছেন তখন বাকিটা রিকভার করতে তামিমের চেয়ে ভালো আর কে পারে। ক্রিকেটার তামিমের ব্যাপারে যাদের আগ্রহ নেই তারাও এখন বলতে পারেন ওয়েলকাম ব্যাক চ্যাম্প, তোমার জন্য মনের গভীর থেকে প্রার্থনা। খালিদ জামিল, একাত্তর। দেব চৌধুরী, গতকাল যখন আমরা খবরটা প্রথমে পেলাম আমরা আসলে কেউ জানতাম না অ্যাকচুয়ালি মাঠে কি হয়েছে। নানা ধরনের খবর স্প্রেড হচ্ছিল চারিদিকে। ফিল্ডিং করতে গিয়ে কেউ বলছিল মাঠেই অচেতন হয়ে পড়েছিলেন, এই টাইপের নানা ঘটনা ছিল। প্রায় 3-4 ঘন্টা মোটামুটি আমরা অন্ধকারে, যে কি হচ্ছে আমরা জানতে পারছি না এই টাইপের। কিন্তু আপনি ছিলেন সেই সময়টাতে, যদি আপনার কাছেই জানতে চাই যে আপনি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখেছেন। আপনি বললেন না 3 থেকে 4 ঘন্টা অপারেশন হয়ে গেছে। হয় কি এই ধরনের সিচুয়েশনে বিভিন্ন রকম মেসেজ আসতে থাকে, যে কারণে আপনি কোনটা বিশ্বাস করবেন এটা বিশ্বাস করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। ওই সময় আমি স্পেসিফিক্যালি যদি বলি, আপনার পুরো ঘটনাটা আমি বলবো নাকি মোটামুটি যে আচ্ছা, শুরু থেকে? তামিম ইকবাল, আমরা যখন পাশের মাঠেই তো আমাদের টিমের খেলা, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের, তো আমাদের কোচ তালহা জুবাইর হঠাৎ করে উইদিন 10 সেকেন্ডস পাশাপাশি বসা, তালহা ভাই ফোনে কথা বলতে বলতে মানে চেহারা বদলে গেল, তালহা ভাইয়ের চেহারা বদলে গেল। পাশে প্লেয়ার, ম্যাচ চলতেছে, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। তালহা ভাইয়ের মানে পাশে একদম আসলে কি হয়েছে, তামিম মনে হয় অনেক অসুস্থ হয়ে গেল, কি হয়েছে হঠাৎ করে, জানি না, মানে বেশ অসুস্থ। তো ওই সময় আমাদের টিমের যে কনসালটেন্ট সাইফুল ভাই বের হয়ে আসলেন, এই তালহা শুনছিস, হ্যাঁ কী হয়েছে, তাহলে যাই। তো একদিকে ম্যাচ চলছে, ওইখানে আরেকটা ম্যাচ, ওইখানে তাদের ড্রেসিং রুমে যাওয়া উচিত হবে কিনা, সরি। তো ওখানে বসে আমরা খবর পেলাম যে তামিম ইকবাল খানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে হসপিটালে যদি নিয়ে যাইতে হয় তাহলে তো অবস্থা খারাপ। কি হয়েছে আমরা তখনও শিওর না। তো যাব না, কার সঙ্গে কমিউনিকেশন করছে আমি ঠিক জানি না। ওই সময় কমিউনিকেশন সম্ভবত আপনার মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন ভাই এবং মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু ভাই, এই দুজনের সঙ্গে সম্ভবত কমিউনিকেশন হচ্ছিল আমাদের ওই সময়। তো তার এটা হচ্ছে আপনার 9টার আগে এই ঘটনাটা, 9টা বা ইন বিটুইন এরকম। তারপরে 10 মিনিট পর আমরা জানতে পারি, 10-15 মিনিট না, মানে হি ইজ মানে ওকে নাও, কামিং ব্যাক টু দ্য স্টেডিয়াম, ওকে ঠিক আছে। এবং তিনি মধ্যে ঢাকায় চলে যাবেন, আপনার হেলিকপ্টার কল করা হয়েছে, ঢাকা চলে গিয়ে তার ফার্দার ট্রিটমেন্ট, দ্যাটস ফাইন, গুড এনাফ। খেলা চলতেছে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার ওই সিনারিও কি হয়েছে যে তামিমকে আবার হসপিটালে নিতে হয়েছে, মানে খুবই অবস্থা খারাপ। এখন তখন আমরা আসলে আর মানে তখন আরাফাত সানি ছিল আমার ক্রিকেটার, তো সিজার ভাই আমাদের ট্রেনার, সানি গাড়ি চাবি দে, তো গাড়ির চাবি নিয়ে আমরা সাথে ওই গাড়ি নিয়ে মুভ করি। সানি তো প্লেয়ার, ওর তো খেলতে হবে। মুভ করে জাস্ট বিকেএসপি অ্যাথলেটিক ট্র্যাকের ওই মাঠটার ওইখানে গেছি, জাস্ট তখন দেখতেছি হচ্ছে নাফিস ইকবাল খান, তামিম ইকবাল খানের আম্মা এবং তামিম ইকবাল খানের ওয়াইফ, তারা ওইখানে কথা বলতেছেন। ওখানে একজন ডাক্তার আছে, আমি ডাক্তার ভদ্রলোককে চিনি না, সম্ভবত বিকেএসপি ডাক্তার উনি। তারপরে হচ্ছে আমরা আশেপাশে, তো দ্রুত তারা হচ্ছে গাড়ি নিয়ে মুভ করলো, আমরাও গাড়ি নিয়ে মুভ করলাম। তো ওখানে গিয়ে দেখি অলরেডি অপারেটিভ প্রসিডিউর শুরু হয়ে গেছে। তো কথাবার্তা বলে ওখানে আবার বিকেএসপির কোচ মন্টু দত্ত, বিকেএসপির পাবলিক রিলেশনস অফিসার আশরাফ ভাই, মানে ওইখানে যারা কিছু না কিছু করতে পারতেন, কোনা ইচ অ্যান্ড এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো একজন আপনার ড্রেস পরা, উনি ডাক্তার হতে পারেন, অ্যাটেন্ডেন্ট হতে পারেন, নার্স হতে পারেন, আমরা দেখে চিনছেন, যেহেতু গণমাধ্যমে একসময় মানে পুরোদস্তুর কাজ করতাম, চিনছেন। ওনার বক্তব্যটা ছিল যে মানে আল্লাহ একমাত্র পারে তাকে এখন এই অবস্থায় কামব্যাক করতে পারে, মানে ফিরাই নিয়ে আসতে পারে। তো এই কথা শোনার পর আসলে আপনি খুব বেশি কিছু বলতে পারবেন এটা আমার মনে হয় না। তো একটা সিঁড়ি ছিল, আমি সিঁড়ির মধ্যে চুপ করে বসে রইলাম। তো ওইখানে যারা উপস্থিত ছিল তাদের 2-3 জন বলতেছিল যে তামিম ইকবাল, আপনার প্রতিবেদন বা আপনার লেখাতে ওটা ছিল, আমি দেখছিলাম যে তামিম ইকবাল নিজের টাকা দিয়ে যে কয়েকজন মানুষের ট্রিটমেন্ট করাইছে, তারাও যদি দোয়া করে তাতেও তামিম ইকবাল ফিরবে, এটা হচ্ছে তারা বলতেছিল। তো তখন আর কথা নাই, কিছু নাই। তো আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে মানে অপারেটিভ প্রসিডিউর চলছে। তখনও পর্যন্ত ওই যে হার্টে রিং পরানো হবে, 1টা ব্লক না 5টা ব্লক, 20টা আপনার 20 মিনিট ধরে আপনার সিপিআর দেওয়া হয়েছে, 3টা শক দেওয়া হয়েছে। এগুলো তো আসলে পরবর্তী এগুলো আমরা পরে জানছি। তবে এই যে প্রসিডিউরটা হলো, এর মূল বিষয়টা হচ্ছে তামিম ইকবাল প্রথমে যখন হসপিটালে গিয়েছিলেন তখন তিনি বুকের ব্যথা হিসাব করেই গিয়েছিলেন, এবং তার সঙ্গে ডালিম ভাই ছিলেন। ডালিম ভাই হচ্ছে ওনাদের ট্রেনার ছিল মোহামেডান ক্লাবের, এবং যেতেই তিনি ওই হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডার কেউ একজন কল করেছিলেন, এবং ডালিম ভাইকে নাম্বারটা উনি শেয়ার করছেন যে ডালিম বাসায় কিছু বলবি না, আমি এখন বলতেছি সেটা বলছে ডালিম ভাইরে যে বাসায় এখনই কিছু বলবি না, যদি দেখিস যে আমার অবস্থা খারাপ, কারণ উনি বুঝতে পারছেন ব্যথাটা হয়তো বেশি, কারণ
একজন অ্যাথলিট রে ভাই দিন শেষে টপ অ্যাথলিট, উনি তো বুঝতে পারেন শরীরের অবস্থাটা কি, যে তুই ইয়ের সঙ্গে কমিউনিকেট করবি ওই হেলিকপ্টার ওদের সঙ্গে। তো চলে গেছে, যাওয়ার পর প্রাইমারিলি ট্রিটমেন্ট করা হয়েছে, হি ফেল্ট ওয়েল। তখন সে ডিসাইড করছে যেহেতু হেলিকপ্টার চলে আসতেছে আমি ঢাকায় গিয়ে ফার্দার ট্রিটমেন্ট করি। তো ডাক্তাররা বলছেন যে মানে পেশেন্ট যদি এটা চায়, হি ইজ ফিলিং গুড বলতেছে। আর তামিম তো আর জানো কোনো সাধারণ মানুষ না, আপনার আমার মতো না, হি স্পেশাল। সো তামিম ইকবাল ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে হসপিটাল থেকে ডালিম ভাই সহ বের হন। বিকেএসপির অ্যাডমিন বিল্ডিংয়ে আসার কাছাকাছি সময়ে তামিম ইকবাল কলাপস করেন। পালস অলমোস্ট নাই, হার্ট কাজ করতেছে না, মুখে ফেনা, মানে এটা হচ্ছে ডালিম ভাই বা যারা ছিলেন এই অবস্থা। তো ইনস্ট্যান্ট ডালিম ভাই হচ্ছে সিপিআর দেওয়া শুরু করতে করতে অ্যাথলেটিক্স ট্র্যাকের দিকে যায়, ততক্ষণে দেবুদা এসে আছে, মানে দেবব্রত পাল ওই সময় একজন ডাক্তার ছিলেন। তখন হচ্ছে ডিসিশনের ব্যাপার। তামিম তখন একই সাথে সময় হাতে এই সিচুয়েশনে আমি যতটুকু মানে ডাক্তাররা বলেন আর কি শুনছি বিভিন্ন জায়গায়, যে এই সিচুয়েশনে আপনি কত দ্রুত সিদ্ধান্ত নিয়ে রোগীকে ডাক্তার পর্যন্ত নিয়ে যান বা কি করেন তার উপরে ডিপেন্ড করে রোগী বাঁচবে কি বাঁচবে না, সহজ হিসাবে এটা হার্ট অ্যাটাকের সময়। আর আমাদের দেশে তো অনেক বুদ্ধিমান লোক থাকে, আশপাশ থেকে বলতে ভাই অ্যাসিড হয়েছে অ্যাসিড থেকে ইয়া করছে, তাহলে যাই হোক ওদিকে আমরা যাচ্ছি না, আমাদের আশপাশের লোকজন এগুলো বলছিল। তো ওই সময় ডিসিশন নিতে হবে তামিম ইকবালকে হেলিকপ্টার উঠিয়ে ঢাকায় আনতে হবে, আনা যাবে নাকি ওখানেই আবার মানে ব্যাক করে ট্রিটমেন্ট করানো হবে। সহজ করে বললে তামিম ইকবালকে যদি হেলিকপ্টারে ওঠানো হতো, আমরা মোটামুটি শিওর তামিম ইকবালকে ফেরত পেতাম না। দ্যাট ওয়াজ এ কুইক ডিসিশন এবং কার্যকরী ডিসিশন যে ওই সময় তাকে হসপিটাল ব্যাক করা হচ্ছে। হ্যাঁ, এই সময় আপনার তামিম ইকবালের পরিবার তারা তো এসে পৌঁছননি তখনও, তার মা বা তার ভাই, তার ওয়াইফ হেলিকপ্টারে ছিলেন, আকরাম খান ছিলেন, তাদের সঙ্গে কমিউনিকেট করেই মোটামুটি তারা ওই কঠিন সময়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে, না হেলিকপ্টার উঠবো আমরা ব্যাক করি। যেটা আসলে আমরা বলছিলাম যে এই সিচুয়েশনে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, যে সময় খানিকটা সময় যদি অপচয় করা হতো হয়তো যেটা আসলে বলছিলেন অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, হয়ে যেতে পারতো। কিন্তু দেব চৌধুরী যে উনি তো আসলে কারেন্ট প্লেয়ার, একটা ব্লক শতভাগ ব্লক পাওয়া গেল, এটা কিভাবে সম্ভব? মানে তিনি কি কখনো ডিসকমফোর্ট ফিল করেননি? কারণ তাকে দৌড়াতে হচ্ছে, তাকে নিয়মিত তো জিম করতে হয়, অন্যান্য কসরত তো করতেই হয়, মানে এটা একটু অ্যাবনর্মাল নয় নাকি? আচ্ছা আমি শেষ করি, ওখান থেকে তারপর তার হসপিটালে নিয়ে যান, হসপিটালে নিয়ে যাওয়ার পর হচ্ছে আরেকটা ডিসিশন যে সঙ্গেই হচ্ছে আপনার হসপিটালে সবকিছু রেডি ছিল, তাদের সঙ্গে আগে কমিউনিকেট করা হয়েছে, রওনা হওয়ার সময় কমিউনিকেট করা হয়েছে এবং হসপিটাল কর্তৃপক্ষ ওখানকার আয়া, নার্স, মানে বয়েজ, ডাক্তার্স, এভরিওয়ান ওয়াজ মানে এত বেশি এনগেজ ছিল, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। সো ওই সময়ে ডিসিশন নেওয়ার ছিল এই যে অপারেটিভ প্রসিডিউর যাবে, বন্ড সাইনটা কে দেবে, পরিবারের তো কেউ নাই। তখন তারিকুল ইসলাম টিটু ভাই, দেবব্রত দা আর হচ্ছে ডালিম ভাই, তারা তিনজনই ছিলেন মেইনলি, এবং ওইখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা ছিল, সেও খুব ভালো ভূমিকা পালন করছে ওই ওঠানো নামানোর সময়, তিনি নেওয়ার সময় যে সময়টা শেখান তিনি আসলে অনেক বুদ্ধিমতী পরিচয়। তো ওই সময়ে আপনার পরিবারের সঙ্গে কথা বলে দেবব্রত দায়ী হচ্ছে বন্ডটা সাইন করে। তো তারপর তো আমরা জানি যে মানে আলহামদুলিল্লাহ ইজ ওকে নাও। তো জিনিসটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর সঙ্গে আপনি যোগ করে নিতে পারেন যে আমাদের প্লেয়ারদের লাইফস্টাইল, এখন আপনি আপনার বাসায় কি খাবেন, কি পরবেন, কয় ঘন্টা জিম করবেন, এটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু টপ লেভেল অ্যাথলিট যারা, তাদের একটা প্ল্যান ডেফিনেটলি থাকে। এবং আমার একটা জিনিস মনে হয়েছে, গতকালকে আলোচনাটা ছিল, আমাদের মাঠে আলোচনা হচ্ছিল যে এই যে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে প্রিমিয়ার লিগ 50 ওভারের ক্রিকেট খেলি, আসলে কি এটা উচিত হচ্ছে? প্লেয়াররা কি আসলে ওই পরিমাণ ফিটনেস ধরে রাখার জন্য বাংলাদেশের সিস্টেমে যথেষ্ট কেপেবল? এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট করা, এটা শুধুমাত্র একজন টপ লেভেল অ্যাথলিট বা একজন সাধারণ মানুষ না, যারই একটু সামর্থ্য আছে, প্রত্যেক বছরই বেসিক কিছু আপনার মেডিকেল টেস্টের মধ্যে যে ডাক্তাররা যেতে বলে, সেটা কার্ডিয়াক হতে পারে, পালমোনারি হতে পারে বা অন্য কিছু, এগুলো হচ্ছে মানে স্বাভাবিকভাবে ডাক্তাররা বলেন আর কি, পরিবারের ডাক্তার থাকলে আপনি এটা জানতে পারবেন। সো আমার পরিবারে যেহেতু আছে আমি ব্যাপারগুলো জানি। তো সেকেন্ড থিংটা হচ্ছে যে টপ অ্যাথলিট তিনি বুঝলেন না, এটা আমার কাছেও সারপ্রাইজিং। আর মানে কি কারণে হুট করেই এরকম একটা সিনারিও হয় যে আপনার আগের কোনো আভাস নেই, তামিম হার্টের প্রবলেম আছে, তামিম বুকে ব্যথা ফিল করেন বা তাকে আগে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, অন্তত আমি এরকম কোনো কিছু গত 12-13 বছর ধরে তামিমকে চিনি, এরকম কোনো কিছু আমি কখনো শুনিনি। তো হঠাৎ করে এরকম একজন মানুষ অসুস্থ হয়ে পড়বেন এবং এমনটাই অসুস্থ যে জীবন মৃত্যুর মাঝামাঝি, এটা তো ভালো কোনো কথা না। সো সেই ক্ষেত্রে মানে হতে পারে ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের ওরকম করে হয়তো আপনার স্ক্রিনিংটা করানো হয় না, যে বছরে বিভিন্ন সময়ে যে স্ক্রিনিংগুলোর কথা আমরা বলি, এটা
প্রায় সব টপ আপনার স্পোর্টস প্লেইং কান্ট্রিগুলো, আমি শুধু ক্রিকেট বলছি না, সব জায়গাতে প্লেয়ারদের আপনার বছরে আমি যদি ভুল না জেনে থাকি 2 বার অন্তত তার শরীরের মানে Body বিভিন্ন screening-টা করানো। যে কন্ডিশনগুলো আছে, বিভিন্ন যে অর্গানের কন্ডিশন আছে সেগুলো টেস্ট করানো হয়, তো তারপরে সেই টেস্টের ল্যাব রেজাল্ট অনুযায়ী তারপর হচ্ছে ফার্দার প্রসিডিউর নেওয়া হয়। এবং তামিমের বিষয়টা আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় রকমের প্রশ্ন রেখে গেল যে এই ব্যাপারটা বোধহয় আপনাদের এখন খুব দ্রুততম সময়ে এবং গুরুত্ব দিয়ে বিবেচনার সময় এসেছে। এটা শুধুমাত্র যে ন্যাশনাল টিমের 15 জন প্লেয়ার তা না, ন্যাশনাল টিমের 15 জন, ন্যাশনাল আপনার যে পুল আছে সেই পুল, সেন্ট্রাল কন্ট্রাক্টে যারা আছেন, কিংবা ধরেন যে ন্যাশনাল লিগ যারা খেলেন, বা একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত সর্বোচ্চ যাদের এটা করানো যায় এটা বোধহয় করানোর সময় আসছে। একই সঙ্গে এই 35 এই ঈদের পর এপ্রিল মাস শুরু হবে, 6 তারিখ থেকে প্রিমিয়ার লিগ শুরু, টেম্পারেচার থাকবে 35-34, তার 40 হবে। তো ওই সময় আসলে প্রিমিয়ার লিগটা আসলেই চালানো উচিত কিনা এই প্রশ্নটাও তোলা যেতে পারে, এবং এটা খুব সিরিয়াসলি আপনার আমরা মেনশন করা লাস্ট উচিত। 2 বছর ধরেই প্রায় বলছিলাম যে আরো এত বেশি। টেম্পারেচার, যে এই সময় আসলে আমরা স্বাভাবিক লাইফস্টাইল মেনটেন করতে পারছিলাম না, সেই জায়গায় এইভাবে খেলা সেটা আসলে কতটা মানে আসলে সেটা তো আসলে তামিম ইকবাল দেখিয়ে দিয়ে গেলেন। আরেকটা জিনিস একটু জানতে চাই, আজকাল কি অ্যাথলিটরা একটু বেশি এই মানে এই অসুস্থতায় পড়ছেন? আমরা যদি দেখি যে সৌরভ গাঙ্গুলি, আপনার নিশ্চয়ই মনে আছে, তিনি তার নিজের ঘরেই জিম করছিলেন, খুব সম্ভবত ব্ল্যাকআউট হয়ে গেলেন। ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে খেলতে খেলতে তার অবস্থা তো আমরা প্রত্যেকে মাঠেই দেখেছি যে কিভাবে তার সাথে অনেকে আসলে মারাও গেছেন আগে। হ্যাঁ, তো এগুলো আজকাল কি একটু বেশি বাড়ছে কিনা প্রবণতা? না, প্রবণতা বাড়ছে এটা আমি ঠিক ওরকম করে বলবো না, কারণ যারা টপ অ্যাথলিট তারা শরীরের দিকে, খাবারের দিকে, লাইফস্টাইলের দিকে সর্বোপরি বেশ মনোযোগী হন। যে এরিকসন বা সৌরভ গাঙ্গুলি এগুলো হচ্ছে ধরেন যে মানে হাজার লাখ অ্যাথলিট, তার মধ্যে একটা ঘটনা এটা হইতেই পারে। আপনার মাঠে মারা গিয়েছে মার্ক ভিভিয়ান ফো, এই ঘটনাও আছে, তো দ্যাটস এ ডিফারেন্ট কেস। আমার ইস্যুটা হচ্ছে যে মানে প্লেয়াররা নিজেরা তো ধরেন যে তাদের একটা যত্ন নেন, তাদের মতো করে টেক কেয়ার করার চেষ্টা করে, সবাই করেন, আপনি আমি আমরাও করি যতটুকু সম্ভব। কিন্তু প্রত্যেকটা ফেডারেশন, স্পেসিফিক্যালি ক্রিকেট যেহেতু বাংলাদেশের 1 নম্বর খেলা, ক্রিকেটের দিকে সবচেয়ে বেশি ফোকাস, ক্রিকেট বোর্ডও সবচেয়ে ধনী, তাদের স্ট্রাকচারও অন্যদের তুলনায় অর্গানাইজড, অন্যদের তুলনায় প্রফেশনাল, তাদের ওই চেষ্টাটা বোধহয় করা উচিত এবং খুব সিরিয়াস নোটে ব্যাপারগুলো চিন্তা করা। কারণ আমাদের দেশে কি আমরা যে পর্যন্ত অসুস্থ আমরা না হই সেই পর্যন্ত আমরা শরীরের কোনো কিছু খুব একটা আমল দিই না, বুকে ব্যথা করে আরে গ্যাস্ট্রিক ধরে বড়ি খাও, হয়ে গেল। প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে পারলে আমরা ভাবি যে আমরা আসলে তারপরে হয়ে করি গেল। না। এটা আপনার আমার মনে হয় যে একদম যে কোনো লেভেলেই আমাদের বেশিরভাগ মানুষ এরকম, এই যে শরীর স্বাস্থ্যের যে হেলা করা এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন পর্যায়ে আছে। এটা কিন্তু আমাদের টপ লেভেলের অ্যাথলিটদের মধ্যে, আমি নিজের চোখে দেখি, নাম বলবো না, ধরেন ব্যথা হচ্ছে বা সমস্যা হচ্ছে, আমি দেখি ভাই কি, আর না এই ঠিক হয়ে যাবে। সো এই ঠিক হয়ে যাবে, ঠিক হয়েও যায়, সেটাও সত্যি। কিন্তু আমার মনে হয় যে তামিমের ইস্যুটা আমাদের সবার জন্য একটা বার্তা দিয়ে গেল, যদি সুযোগ থাকে, যদি সম্ভব হয়, অবশ্যই টেক কেয়ার টু ইউর হেলথ। একেবারে প্রত্যেকেই, কারণ তার উপর কালকে আমরা দেখেছি পুরো দেশ মনে হয়েছিল খানিকক্ষণের জন্য থমকে গিয়েছে, কি হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে 18 কোটি মানুষের, 18 কোটি তো বলে বোধহয়, 18 কোটি মানুষের দেশে যে কয়জন মানুষ এই সংবাদটা জেনেছেন তাদের একজন মানুষও বোধহয় ছিলেন না যিনি তামিমের জন্য দোয়া করেননি। একেবারেই 5 কোটি যদি জেনে থাকে, 5 কোটি মানুষ দোয়া করেছে, এবং মানে এত মানুষের দোয়া বিফলে আসলে যাইতে পারে না। সেজন্যই মিরাকেলটা ঘটেছে, কারণ আপনি তো বলছিলেন যে অনেকেই বলছিলেন তামিম ইকবাল হয়তো নেই, সেই জায়গা থেকে এটা আমরা কামব্যাক শুনেছি করে। মাঠে থাকা অবস্থায়। এবং হয় কি আমাদের যে প্লেয়াররা ছিল একটা পর্যায়ে বলছিল ভাই খেলামেলা বাদ দেন। হ্যাঁ, প্লেয়ার তো ভাই ওদের মানে যতই মাঠে খেলুক ওই ব্যাপারটা তো মাথা থেকে যায় না, খেলা তো আর আমরা বাদ দিতে পারি না, এটা তো ধরেন সিসিডিএম বা বিসিবি সিদ্ধান্ত। সো এরকম একটা সিনারিও ছিল, এবং একটা পর্যায়ে আমরা শুনলাম যে তামিম ইকবাল মানে আপনি যেটা বললেন ওইরকমই, আরে আল্লাহ কি বলে এটা, মানে এরকম একটা ভয়াবহ সিনারিও ছিল। ডাক্তার যখন আসলে বলে দেয় যে পুরোটাই আল্লাহর হাতে, তখন আসলে আমরাও প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিলাম। এবং সেটা আসলে যেটা আসলে বললেন যে প্রত্যেকেরই নিজের শরীরের উপর খেয়াল রাখা উচিত, কারণ সে তো আর একা না, তার পরিবার আছে, সবকিছু মিলিয়ে সুস্থ থাকাটা খুব বেশি জরুরি। তামিম ইকবাল দেখিয়ে গেলেন, তিনি ফিরবেন নিশ্চয়ই। মাশরাফি বিন মুর্তজা প্রায় একটা কথা বলতাম, আমি জিজ্ঞেস করতাম যে যদি আপনার কোনো সুযোগ থাকে আপনি কোনটাকে 1 নম্বর প্রায়োরিটি বলবেন, বুঝতে ভাই হেলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই মাশরাফিকেই দেখা গেছে একের পর এক সার্জারি করার পরে মাঠে নেমেছেন, নিজের পঙ্গু হয়ে যেতে পারেন সেই সংখ্যাকে রেখে। হ্যাঁ, তারপরেও দেখা যাক। তামিমের জন্য আমরা দোয়া করছি, পুরো বাংলাদেশ, আসলে বাংলাদেশ না ইনফ্যাক্ট পুরো পৃথিবী দোয়া করছে। আমরা দেখেছি। এর সঙ্গে একটু অ্যাড করে দিই, রাতে হচ্ছে নাফিস ইকবাল ভাইয়ের সঙ্গে কথা হয়, উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, অডিও মেসেজ। তো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গোয়িং গুড, যদি সবকিছু ঠিক থাকে আজকে
বিকেলের মধ্যে যদি অ্যাজ পার প্ল্যান যায় হয়তো আপনার রিলিজ করে দিতে পারে, যদি মানে মনে করেন যে না আরো একদিন রাখতে হবে সেই ক্ষেত্রে হয়তো ডাক্তার যদি আসলে সাজেস্ট করে নিশ্চয়ই তার মানে হচ্ছে তামিম স্বাভাবিক আমরা বলতে পারি। সেটা আসলে অনেক বড় একটা রিলিভিং ব্যাপার। দেব চৌধুরী অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয়ই আপনিও নিজের শরীরের খেয়াল রাখবেন।